শীতপ্রধান দেশে যারা বসবাস করেন তাদের জন্য মরিচ গাছের ওভারউইন্টারিং নিয়ে আজকের ভিডিওতে এমন সব টিপস শেয়ার করেছি যা দেখলে প্রতি বছর নতুন নতুন চারা লাগানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন। আজকের এই ভিডিওটি একটু লম্বা হলেও এক ভিডিওতেই পেয়ে যাবেন সমস্ত সমাধান। আসসালামু আলাইকুম। এই যে গাছগুলো বাইরে থাকতে থাকতে এই যে ঠান্ডায় বেশ দুর্বল হয়ে গেছে, এগুলো আর বাঁচবে না। অক্টোবরের শেষেই ইংল্যান্ডের মতো শীতপ্রধান দেশে মরিচের মতো গাছগুলোকে বাইরে বা বাগানের খোলা জায়গায় রাখা সম্ভব হয় না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শীতের মাসগুলোতে মরিচ গাছ সুরক্ষিত রাখতে পারেন, অর্থাৎ ওভারউইন্টারিং প্রক্রিয়া। অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে মরিচ গাছকে কেন আমরা ওভারউইন্টারিং করে এত ঝামেলা করব। ওভারউইন্টারিং করে রাখলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, সেগুলো আমি আজকে বর্ণনা করব। যেমন 1 নম্বর, আগের চেয়ে শক্তিশালী গাছ পাওয়া যাবে। মরিচ গাছকে শীতে বাঁচিয়ে রাখলে পরের বছর এটি আরও শক্তিশালী হয় এবং ফলন বেশি দেয়, কারণ গাছটি প্রথম থেকেই শক্ত শিকড় কাঠামো নিয়ে শুরু করে। দ্বিতীয় কারণ হলো দ্রুত ফল পাওয়া। নতুনভাবে বীজ থেকে চারা জন্মানোর চেয়ে ওভারউইন্টারিং গাছগুলো দ্রুত ফুল দিবে এবং ফলনও শুরু করবে, ফলে আপনি লং টাইম ধরে মরিচ পেতে পারবেন। তৃতীয় কারণ হলো আমরা এই গাছ থেকে বেশি ফলন পাবো। গাছটি বড় এবং ঘাত প্রতিরোধী হওয়ার কারণে শীতের পর বেশি মরিচ উৎপাদন করবে, কারণ হলো সিজনটা আমরা লং পাচ্ছি। বীজ থেকে চারা তৈরি করে সেখানে ফুল ধরে ফল আসতে যতদিন টাইম লাগবে সেই সময়টা এখানে আমাদের লাগছে না। সিজনের শুরুতেই ফুল আসবে এবং মরিচ ধরবে, যার ফলে অনেকগুলো মরিচ পেতে পারবো আমরা। 4 নম্বর কারণটি হলো গাছের কলেবরে বৃদ্ধি। গাছকে ওভারউইন্টারিং করে রাখলে পরের বছর একই গাছ থেকে ওই নতুন নতুন ডালপালা বের হবে, গাছটি অনেক ঝোপালো হবে এবং আরও বেশি পূর্ণ ও স্বাস্থ্যবান হবে। 5 নম্বর কারণটি হলো খরচ এবং সময় সাশ্রয়ী। প্রতিবার নতুন গাছ রোপণ করতে যে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় সেটি লাগছে না। নতুন বীজ কিনতে হবে না অথবা নতুন চারা গাছ কিনতে হবে না, রেডিমেড ফসল আমরা পাচ্ছি। লং টাইম ধরে মরিচ পাবো, তাহলে আমাদের কেনাও লাগবে না সেই সময়টা। তো মূল কথা হলো ওভারউইন্টারিং পদ্ধতিটা মরিচ গাছকে আরও দীর্ঘমেয়াদী এবং অনেক কার্যকরী করে তোলে। শীতের তীব্রতা গাছের জন্য বেশ ক্ষতিকর হতে পারে, কিন্তু সঠিক কিছু পদক্ষেপ নিলে আপনার প্রিয় মরিচ গাছগুলোকে শীতের মধ্যেও খুব সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব। তাই আসুন শিখি কিভাবে মরিচ গাছগুলোকে গরম জায়গায় সরিয়ে এনে বা অন্যান্য পদ্ধতিতে শীত থেকে রক্ষা করা যায়। আমরা সাধারণত 3 উপায়ে মরিচ গাছের ওভারউইন্টারিং করে থাকি। তার মধ্যে প্রথম ও সবচেয়ে সহজ উপায়টা হলো আস্ত গাছের টপ সহ গাছটাকে বাসার ভিতরে নিয়ে এসে রেখে দিই। কিন্তু গোটা গাছের টপটা সহ নিয়ে এসে রাখলেও একে কিছু প্রসেস করে আনতে হয়, সেগুলো আজকে বর্ণনা করব। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো গাছের টপটা সেম থাকবে কিন্তু গাছটাকে মাঝারি ধরনের ছেঁটে দিব। আর তৃতীয় পদ্ধতিটা হলো গাছটাকে মাটি থেকে তুলে ওকে একেবারেই ছোট করে ছোট্ট একটি জায়গায় ওকে রেখে দেওয়া যেতে পারে। চলুন তাহলে আরও বিস্তারিত নিখুঁতভাবে জানার চেষ্টা করি। এই আস্ত গাছটাই যদি জায়গা থাকে, এই চারাগুলোকে টপ সহই বাসার ভিতরে নিয়ে রেখে দেওয়া যায় যেখানে রোদ আসে, তাহলে শীতের কয় মাস এ মোটামুটি সার্ভাইভ করতে পারবে। এবং যদি ভালো সানি স্পট হয় ভিতরে এবং তাপমাত্রা ঠিক থাকে তাহলে কিন্তু ফল দেয়া কন্টিনিউ করতে থাকবে। কিন্তু তার আগে এই গাছগুলোকে একটু বিশেষ যত্ন নিতে হয়, কারণ ভিতরে থাকবে যেহেতু এর সাথে পোকামাকড়, কীটপতঙ্গ, ফাঙ্গাস কিংবা স্লাগ বোনাস হিসাবে ঘরে চলে আসে। তো ঘরে তোলার আগে খুব ভালোভাবে এদেরকে গোছল করে উপরে নিচে পাশে পাতার এপাশে ওপাশে এবং টবের সাইডে সবগুলো এভাবে ধুয়ে দিতে হবে। এভাবে পানির ধারায় যদি ধুয়ে দেওয়া যায় তাহলে বেশিরভাগ পোকাই এখান থেকে চলে যায়, সেই সাথে কিছু ডিমও ধুয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে পানির ফোর্স যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু কচি পাতাগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এভাবে পরিষ্কার করার পরে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে শুকিয়ে এরপরে অর্গানিক কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে যে কোনো সময় আমরা এখান থেকে ফসল তুলতে পারবো। এছাড়া কেমিক্যাল কীটনাশক ব্যবহার করলে সেটার ব্যবহার বিধি দেখে স্প্রে করবেন। যাদের কনজারভেটরিতে পর্যাপ্ত জায়গা আছে তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন, আর যাদের জায়গার সীমাবদ্ধতা আছে তাদের জন্য এখন দেখো দ্বিতীয় পদ্ধতি। ছোটবেলায় একটা কৌতুক শুনেছিলাম যে কুকুর আসছে ঢাকা শহরে, কমলাপুর স্টেশনে নামছে। নামার পরে দেখি যে কুকুর তো সবসময় লেজ নড়াই হচ্ছে এরকম এরকম। তো সবাই ঢাকার কুকুরগুলো সবাই লেজ নাড়তেছে উপর নিচ করে। তো কি ঘটনা কি, এখানে লেজ এভাবে নাড়ে কেন, মানে টেনশনে পড়ে গেল। তো পরে সবাইকে জিজ্ঞেস করলো, বললো এটা ঢাকা শহর ভাই, এখানে জায়গার অনেক দাম, সাইডে কোনো জায়গা পাওয়া যায় না, সব উপর নিচে করতে হয়, বাড়ি ঘর উপর দিকে ওঠে, সাইড দিয়ে যায় না। তো সেই জন্যই আমরা ডানে বামে লেজ না নাড়ায় উপর নিচ নাড়াই। জায়গা আমাদের সেই জায়গার অভাব, এখন সব দিকে আমাদের উপর নিচও কম।
তো এই জন্য উপরেও থেকে ওই ডালটা কেটে দিলাম, এদিক থেকেও কমাই দিলাম। এই যে কত বড় ছিল গাছ, এখন এটাকে একেবারে ছোট নেড়ে গাছ বানায় ফেলবো। এই অবস্থায় যদি বাঁচায় রাখা যায় নেক্সট ইয়ার খুব তাড়াতাড়ি ফল ধরবে, সেই জন্যই এত আর কি বলে স্ট্রাগল করা। এই প্রজেক্টের নাম দেওয়া যায় প্রচেষ্টা। এই ঠান্ডার মধ্যে আরো একটা ব্যাপার আছে, ঠান্ডা তো মরিচ সহ্য করতে পারে না, তো এই জন্য খেয়াল রাখতে হয়। এই যে এভাবে কেটে নিলাম, ছোট ছোট করে নিলাম। ফাঙ্গাস ফুটতে পারে মাঝে মাঝে, এর মধ্যেই মাঝে মাঝে একে গোসল করাইতে হবে। তো একটু আগে তো দেখালাম গোসল কিভাবে করাতে হয়। এখন এই ছোট হলেও কিন্তু একে গোসল করায় পরিষ্কার করে দিতে হবে, যাতে এর গায়ে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো এরপর হচ্ছে মেইন কাজ হলো এখানে ওষুধ স্প্রে করে দিতে হবে পোকামাকড়ের জন্য ভালোভাবে, এবং ওই দেওয়ার সময় যে যদি মাটি থাকে এই ওষুধ এই মাটির মধ্যেও স্প্রে করতে হবে, কারণ পোকা অনেক সময় মাটির মধ্যেও থেকে যায়। এত হয়ে গেল, এখন রেখে দেবো এটা এভাবেই। তারপরে ধীরে ধীরে নেক্সট ইয়ারের জন্য রেডি হবে। আর তো কয়েক মাস, 3 মাস। সেম পটেই যেগুলো রেখেছিলাম সেগুলো মার্চ মাসে এই অবস্থা, চারাগুলোর কুশি এসে ভরে গেছে এবং সেই সাথে প্রচুর ফুল এসেছে। তো ওভার উইন্টারিং করে রাখার সুবিধা হলো এটাই। তাছাড়া যদি আমরা বীজ থেকে চারা তৈরি করতে যাই সেগুলো জার্মিনেশন করতে হয় মার্চ মাসে, আর তা বাগানে চায় হচ্ছে মের শেষে অথবা জুনে। তো এভাবে করলে দেখা যায় আমাদের অনেক সময় শ্রম বেঁচে যায়, আর খুব তাড়াতাড়ি আমরা ফসল পেতে পারি। শুধু খুব তাড়াতাড়ি না, পুরো সিজনটা জুড়েই আমরা ফসল তুলতে পারি। এখন যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় পদ্ধতি ফলো করেছিলাম, যেটা একেবারে ছেটে ছুটে সেম পটেই রেখেছিলাম। সেটাতে প্রচুর ফল এসেছে, সারা বছর আমরা খেয়েছি। অক্টোবরের 10 তারিখের এই অবস্থা, এটা আবার আগামী বছরের জন্য রেখে দিব। এরকম যদি 4-5টি চারা আপনার ঘরে থাকে তাহলে সারা বছর আপনার কোনো কাঁচামরিচ কিনতে হবে না। তো আমার কথা হলো যে এভাবে যদি আমরা একই চারা থেকে বছরের পর বছর ফলন পেতে পারি তাহলে কেন সময় শ্রম নষ্ট করে আমরা নতুন নতুন চারা তৈরি করব এবং অল্প পরিমাণ ফসল পাবো। এই যে গাছগুলো বাইরে থাকতে থাকতে এই যে ঠান্ডায় বেশ দুর্বল হয়ে গেছে, এগুলো আর বাঁচবে না। এদের মেইন শেকড় টেকড় সব কিন্তু এখন প্রায় মরে গেছে, কোনো ফ্রেশ সাদা শেকড় নাই, সব পুরাতন শেকড়। তো এই অবস্থায় যদি আমরা এটা কেটে এখানে একে সংরক্ষণ করে দিতে পারি ছোট ছোট পটে করে, তাহলে কিন্তু এগুলো ডরম্যান্ট অবস্থায় থেকে যাবে, যে এই ঘুমন্ত অবস্থায় থাকবে। আগামী বছর যখন এই মার্চ এপ্রিল আসবে, তাপমাত্রা বাড়বে, তখন এই করবে কি আস্তে আস্তে নতুন কুশি ছাড়বে এবং আবার পূর্ণাঙ্গ এই মরিচের চারায় রূপান্তরিত হবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, গাছটাকে কেটে যতদূর সম্ভব একেবারে ছোট ছোট করে ফেলবো এবং এদের চাহিদা একেবারে কমায় ফেলতে হবে, যাতে এর কোনো খাবার টাবার কোনো কিছু প্রয়োজন না পড়ে। সেইভাবে গাছ যত বড় হবে ওর চাহিদা তত বৃদ্ধি পাবে, কিন্তু যদি শেকড় না থাকে সে সাপ্লাই দিতে পারবে না, সংকুলানও করতে পারবে না। এই জন্য জিনিসটাকে আমাদেরকে একেবারেই প্রিসাইজ করে আনতে হবে। তো এর জন্য যা করতে হবে, মরিচটাকে দয়া মায়া না করে গাছটাকে একবারে ছোট্ট সাইজ করে ফেলতে হবে। এই যে একটু একেবারেই গোড়াটা কেটে কেটে নিলাম। তো এখন এই ফাঙ্গাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই সমস্ত পুরানো কম্পোস্ট সব পরিষ্কার করে ফেলতে হবে, কোনো পুরাতন মাটি রাখা চলবে না। এই গাছের জন্য এই অপ্রয়োজনীয় এত শেকড়ের দরকার নাই, কারণ ও বেশি শেকড় হলেও এই শেকড়গুলো আগা থেকে পচা শুরু করবে। এই জন্য আমরা কেটে কেটে ছোট করে দিব একবারে।
আর যদি কিছু কিছু শেকড় এরকম বেশি মরা মরা দেখা যায়, সেটা তো অবশ্যই কেটে দিতে হবে, যে লাল লাল হয়ে গেছে যেগুলো। আর এই যে ফ্রেশ কিছু আছে এগুলো রেখে দিলাম। টপটাও তো নতুন, একবারে নতুন নিতে হবে, সব কিছুই মানে পরিষ্কার রাখতে হবে। আর কম্পোস্ট এখানে কোনোভাবেই পুরাতন কম্পোস্ট ব্যবহার করা যাবে না। এখানে আমি নিলাম এই কী যেন কোকোপিট, একেবারে নতুন কোকোপিট। কারণ গাছটা তো এখন অনেক দুর্বল, এর কোনো নিজের কোনো শক্তিই নাই, কোনোভাবে ফাঙ্গাস অ্যাটাক হলে সেটাকে মোকাবিলা করতে পারবে না। আর এটা হলো কী যেন বলে, ঠান্ডার মধ্যে থাকবে, ঠান্ডার সময় তো আরও পারে না। তো এই জন্য একে পুরো আতুর ঘরের মতো করে রেখে দিতে হবে নেক্সট ইয়ারের জন্য। যেহেতু গাছগুলো ঘুমন্ত অবস্থায় থাকবে, বা ধরে নেন এটা ডরম্যান্ট অবস্থা অথবা কোমায় থাকবে, তো এই ক্ষেত্রে ওর খাওয়া দাওয়া কিন্তু কোনো চাহিদা থাকবে না। এই জন্য যদি আমরা সারযুক্ত কম্পোস্ট দিয়ে দিই তাহলে এটা ওকে ড্যামেজ করে ফেলতে পারে। এই কারণেই আমরা কোকোপিট দিচ্ছি। কোকোপিটে কিন্তু কোনো প্রকার নিউট্রিয়েন্ট বা কোনো কেমিক্যাল কিচ্ছু নাই, সম্পূর্ণ নিউট্রাল। তো এর পরিবর্তে আপনারা যদি চান তাহলে কিন্তু সিড অ্যান্ড কাটিং যে কম্পোস্ট পাওয়া যায়, সেটার নতুন প্যাকেট খুলে ওটা ব্যবহার করবেন, কিন্তু কোনোভাবেই মাল্টিপারপাস কম্পোস্ট ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এই ফার্স্ট টাইম ট্রান্সপ্লান্ট করার পরে প্রথমবার পানি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কার্পণ্য করা যাবে না, একেবারেই বদনার নল দিয়ে ধীরে 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 খুব ভালো মতো একে একটা ড্রিঙ্ক দিতে হবে। আর সেই পানি শুকানো না পর্যন্ত আর কোনো পানি দেয়া যাবে না। তো এখন আমি দেখাবো কিভাবে এটাকে নিখুঁতভাবে পানি দিতে হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এখানে এই পানি দিতে হবে। পানি দেওয়ার সময় এরকম করে আস্তে আস্তে থাকনায় থাকনায় এটাকে বসিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা শেকড়ের ভিতরে ভিতরে কম্পোস্টগুলো ঢুকে যায়। কম্পোস্ট যদি ভিতরে এই গ্যাপ থাকে শেকড়ের মাঝে, ওই জায়গায় শেকড়গুলো পচে যাবে। তো এই যে এইভাবে ট্যাপ ট্যাপ করে করে পুরো গ্যাপটা পূর্ণ করে দিতে হবে। এটা কিন্তু করতেই হবে, মাস্ট। এখানে যে পাতাগুলো দেখা যাচ্ছে এটা চাইলেই ছিঁড়ে দেয়া যায়, কিন্তু আমি রেখে দিয়েছি কারণ এটা কয়েকদিন পর আপনা আপনি এমনি খুলে পড়ে যাবে। কারণ আমি যদি পাতাগুলো ছিঁড়ে দেই তখন দেখা যায় যে ওই অংশ দিয়ে ফাঙ্গাস আক্রমণ হতে পারে। শীতের দিনে এই ভালনারেবল গাছগুলোর প্রধান শত্রুই হলো ফাঙ্গাস। আস্তে আস্তে এখন এটা বসে যাবে, পানিটা চোয়ার নিচে চলে যাবে, ওটা বসে যাবে। পানি দেওয়ার জন্য আমরা নিয়েছি এটা হালকা কুসুম গরম পানি, তার সাথে ওই 9 লিটার পানিতে 15 ml সিউইড এক্সট্রাক্ট, এক ধরনের সিরামের মতো কাজ করে। এই নতুন গাছ ট্রান্সফার করার সময় কলমের মতো ওরা ধকল সহ্য করার জন্য সিউইড এক্সট্রাক্টের জুড়ি নেই। এছাড়া কিন্তু আর কোনো সার টার কিচ্ছু দিব না। এই সিউইড এক্সট্রাক্টই চলবে যখন এটা এই পানি যখন শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তখন। তাছাড়া এর কিন্তু প্রয়োজন এখন কিন্তু খুবই সীমিত, এতটুকু গাছের জন্য তো কোনো খাবারই প্রয়োজন নাই ওর, এখন শুধু এর কাজ হলো বেঁচে থাকা। আর শীতকালে তো গাছ এমনিও খাবার খায় না, ওইটাই, থাকে না। ঘুমন্ত থাকলে তো ঘুমের মধ্যে তো মানুষ খায় না, খেয়ে দিয়ে ঘুমায়। ওকে, খাওয়া দাওয়া হয়ে ঘুমে গেছে, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন ঘুমের রাজ্যে চলে যাবে ওরা, এই কুমায় চলে যাবে। এখন এই চারাগুলোকে আমরা বাসার ভিতরে নিয়ে যাব, যেখানে আলো বাতাস চলাচল আছে, ঠিক তেমন স্থানেই রেখে দেব এবং খেয়াল করব যে এখানে কোনো প্রকার কীটপতঙ্গ অথবা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা। কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য এরকম ছোট গাছে ওষুধের প্রয়োজন হয় না, কারণ চোখে চোখে রাখলেই হয়। দু একটা প্রকার যখনই শুরুতেই দেখা যায় যে এসে বসেছে, তখনই যদি ওকে ওখান থেকে নির্মূল করা যায় তাহলে কিন্তু আর কোনো প্রকার কীটনাশকের দরকার প্রয়োজন পড়ে না। যদি কোনোভাবে এখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় তখন বাজারে পাওয়া যায় এডিবল প্লান্টের জন্য যে ফাঙ্গিসাইড, সেটা স্প্রে করে দিতে পারেন, অথবা একে হালকা পানিতে গোসল করে দেয়া যায়, তাহলেও কিন্তু ফাঙ্গাস থেকে নিস্তার পাওয়া সম্ভব। এভাবে থাকতে থাকতে ফেব্রুয়ারি মার্চের দিকে যখন দিনের দৈর্ঘ্য একটু বাড়তে থাকবে, তাপমাত্রাও একটু বাড়তে থাকবে, তখন ধীরে ধীরে গাছগুলো ঘুম থেকে জেগে উঠবে। এই যে এভাবে দেখুন ছোট ছোট কুশি বের হচ্ছে। এখন আরও কিছু উদাহরণ দেখতে পারবেন, ছোট ছোট চারা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো থেকে নতুন করে কুশি বের হচ্ছে এবং ফুলও এসেছে, যাতে আপনারা আত্মবিশ্বাস পান। এই যে দেখা যাচ্ছে ডালগুলো কেটে ফেলা,
আগা, এগুলোই ওভার উইন্টারিং করা চারা গাছ। এই কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার করে দেওয়ার সাথে সাথেই কুশি বের হয়ে এই যে হুলস্থুল অবস্থা হয়ে গেল, ফুল এসে মাশাল্লাহ ভরে গেছে। এভাবে রাখলে ঝামেলা কম। এই মে মাসের শেষেই এই যে মরিচ এসে ভরে যাচ্ছে। এগুলো গত 24শে মে 2024-এ ধারণ করা ভিডিও। এই শুরুতে যে বড় বড় মরিচ গাছগুলো দেখেছিলেন সবগুলোই কিন্তু এটা থেকেই হওয়া। যখন বীজের চারা বাইরে দেওয়ার সময় হবে ঠিক তখনই কিন্তু আমরা মরিচ পাওয়া শুরু করে দেই এই গাছগুলোতে। এটাই হলো ওভার উইন্টারিং করার বিশেষ সুবিধা। এটা খোলার সময় পুরান টব খুব সাবধানে আস্তে করে খুলতে হবে, এই বলটা যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ভেঙে গেলে এর বৃদ্ধিটা আবার থেমে যাবে, যেই স্পিডে সে বড় হচ্ছে ওই স্পিডটা কমে যাবে। একটু বড় সাইজের পটে দিলে হয় কি মরিচের পরিমাণটা বেশি হবে, কারণ ওই ছোট থাকলেও মরিচ ধরবে, কিন্তু সেখানে দেখা যাবে যে সংখ্যায় অল্প হবে। যতটুকু নিউট্রিয়েন্ট আমি সাপ্লাই দেব সে ততটুকুই রিটার্ন দেবে। তো এই পটে হলে এর পরিমাণটাও বাড়বে, এই জন্য গাছ ভর্তি হয়ে মরিচ আসবে। এই ব্যাপারটা খেয়াল রাখলে, এখন জায়গা সংকুলনও একটা ব্যাপার, অনুযায়ী সামর্থ্য অনুযায়ী করতে হবে। আমি তো পারলে এটা আরও বড় পটে দেই, তাহলে আরও বেশি হয়। আর এটা আমরা এমনভাবে প্ল্যান করছি যে এটা এবার মরিচ ফলন হওয়ার পরে আবার ছেটে ছেটে আবার ওভার উইন্টারিং করে রাখবো, যাতে আগামী বছর ইনশাল্লাহ আবার ফলন পেতে পারি। এরকম করে রেখে দিলে আর কি যেন প্রত্যেক বছর আর মরিচের পিছনে সময় দেওয়া লাগে না। ইনশাল্লাহ আমরা কয়েকদিন পর থেকে মরিচ পাওয়া শুরু করব। এক এক করে সব লাইন করে দাঁড় করায় মার্চ পাস্ট করবে ওরা। এই টবের চারাটা ক্লোজ করে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে এই যেই অংশগুলো কেটে দিয়েছিলাম সেখান থেকে কত স্ট্রংলি এই ডালগুলো বেরিয়েছে। তো এগুলো আমরা কিন্তু এবছর মরিচ টরিচ খেয়ে অলরেডি আমরা ক্লিন করে আবার আগামী বছরের জন্য ওভার উইন্টারিং করে রেখে দিচ্ছি। আগামী বছর ইনশাল্লাহ আমরা এখান থেকে আবার প্রচুর পরিমাণে মরিচ পাবো। এখানে তো আমাদের কোনো চারা 3 বছরের পুরানাও আছে। অক্টোবরের মাঝামাঝি হওয়ায় অলরেডি ঠান্ডা পড়ে গেছে, এই জন্য গাছগুলো একটু দুর্বল দেখাচ্ছে, পাতাগুলো নুয়ে যাচ্ছে। তো এগুলোকেই আমরা আবার ওভার উইন্টারিং করে রেখে দেব আগামী বছরের জন্য। আর এই যে দেখেন থাই মরিচের গাছ, এখানে কিন্তু প্রচুর মরিচ খাওয়া হয়েছে। এটা অলরেডি আমাদের মনে হয় 3 বছরের পুরানা। ইনশাল্লাহ আগামী বছর আবার এখান থেকে মরিচ পেতে পারবো। এই যে গোড়াগুলো দেখিয়ে দিচ্ছে, এই যে যেখান থেকে আবার নতুন ডাল বেরিয়েছে। তো এই যে মেইন আগের বছরের পুরানা ডালগুলো। সিজনের শেষ মরিচ আমরা সারা বছর খেয়েছি, বছর আমরা কোনো প্রকার মরিচ কিনি নাই, প্রয়োজনের অতিরিক্ত খেয়েছি। বিভিন্ন প্রোগ্রামের সময় আমরা এই মরিচই ব্যবহার করেছি, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক আছে। তো এগুলো এখন তুলে ফেলতে হবে। ওভার উইন্টারিং এর উপরে কয়েকদিন পরে আরেকটা ভিডিও আসবে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।